আচ্ছা, তাহলে আমরা আসলে অনেকদিন পরে এই ক্লাসে আসলাম, তো তোমাদেরও অনেক কিছু এখন মনে নেই। আমি আবার একটু সংক্ষেপে দ্রুত সেরে মানে কথা কিছু বলে যাই। আমরা পলিটিক্যাল জিওগ্রাফির প্রথম অধ্যায়ে আছি এবং প্রথম অধ্যায়টা সবসময় জানো যে সংজ্ঞা, বিষয়বস্তু, পরিধি এইসবের সাথেই মূলত পরিচিতির ক্লাস থাকে। তা আমরা সেই সূত্র ধরেই আমরা রাজনৈতিক ভূগোলের সাথে পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম এবং করতে গিয়ে প্রথম দুইটা ক্লাসে আসলে রাজনৈতিক ভূগোল কাকে বলে এইসব নিয়ে আমরা মূলত আলোচনা করে গেছি। তা আজকে আমরা চেষ্টা করব যে রাজনৈতিক ভূগোলটাকে শেষ করে, মানে প্রথম চ্যাপ্টারটা শেষ করে দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করতে। তো প্রথম চ্যাপ্টারে ছিল সংজ্ঞা। আমরা বলছিলাম যে ভূপৃষ্ঠের রাজনৈতিক প্রপঞ্চগুলির স্থানিক পার্থক্যের সমীক্ষা হিসাবে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো রাজনৈতিক ভূগোল। তা আমি সংজ্ঞার মধ্যে আজকে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, আমরা দ্রুত চলে যাই যে রাজনৈতিক ভূগোলের সংজ্ঞার পরে হলো ক্রমবিকাশ। তাহলে রাজনৈতিক ভূগোলের আরেকটা সংজ্ঞা এখানে বলছে, ভূগোল এবং রাষ্ট্র সম্পর্কিত রাজনৈতিক ক্রিয়াকলাপকে রাজনৈতিক ভূগোল বলে। ভূগোল এবং রাষ্ট্র সম্পর্কিত রাজনৈতিক ক্রিয়াকলাপ। এরপরে আমরা আসছিলাম মূলত যে দৃষ্টিভঙ্গি এবং বিষয়বস্তু বলতে কি বোঝাবে। রাজনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি এবং বিষয়বস্তু, আসলে তোমাদেরকে দেখে দেখে ক্লাস করার অভ্যাস, আমারও নিজের দেখে অভ্যাস, এখন ওইটা না আসাতে নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। আচ্ছা, তাহলে আসি দৃষ্টিভঙ্গি। তোমরা শুনতে পারতেছো কিনা মাঝে মাঝে আমার রেসপন্স করবা, তাহলে আমি বুঝতেছি না এখন কিছুই। জি স্যার, শুনতে পাচ্ছি। দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব। তো দৃষ্টিভঙ্গিটা আলোচনা করতে গেলেই আমাকে প্রথমে যে কথাটা বলতে হবে যে আসলে একটা বিষয়ের দৃষ্টিভঙ্গি তো আসে, তার শাখার দৃষ্টিভঙ্গি আসবে বিষয়ের মূল দৃষ্টিভঙ্গির উপরে। তো তোমাদের যে রাজনৈতিক ভূগোল বইটা আছে এটা হলো আব্দুর রশিদ স্যারের লেখা, ডক্টর রশিদ স্যারের লেখা একটা বই। বইটা তোমরা দেখেছো সবাই? জি স্যার, দেখছি। বইটা কি দেখছো কেউ? এখন দেখা যাচ্ছে? স্যার দেখছি স্যার। দেখা যাচ্ছে না স্যার, দেখা শুধু যাচ্ছে। স্ক্যান রাজনৈতিক। আচ্ছা, বুঝতে পারছি, আজকে আমি ম্যানুয়াল হয়ে গেছি। তো রাজনৈতিক ভূগোলের এই যে দৃষ্টিভঙ্গিটা বললাম যে ভূগোলের মূল ভূগোলের দৃষ্টিভঙ্গি থেকে এটা আসবে। তাহলে মূল ভূগোলের দৃষ্টিভঙ্গিটা দেখার জন্য আমি একটা স্লাইডে যাই, পিছনের দিকের স্লাইড, সেটার থেকে আমি তারপর এখানে আসব। সেটা হলো, পাবো না, ভালোই কুফা লাগছে আজকে। ঠিক আছে, তাহলে রাজনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গিটা আমরা বলছিলাম যে মূল ভূগোলের দৃষ্টিভঙ্গি থেকে। তো আমরা মূল ভূগোলের 4-5টা দৃষ্টিভঙ্গির কথা তোমরা কনসেপ্টের মধ্যে পড়ে থাকবে। তার মধ্যে 1 নম্বর হইলো গিয়া স্থানিক দৃষ্টিভঙ্গি। এরপর আমরা পড়ছিলাম যে পারিসরিক দৃষ্টিভঙ্গি। এরপরে পড়ছিলাম যে আমরা এলাকাগত তারতম্যের দৃষ্টিভঙ্গি। এরপরে আমরা আবার দুইটা স্কুল অফ থট নিয়ে আমরা কথা বলছিলাম। একটা হলো গিয়ে ডিটারমিনিজম আর একটা হলো পসিবিলিজম। পসিবিলিজম মানে ছিল হলো সম্ভাবনাবাদের, আর ডিটারমিনিজমের কথাটা ছিল যে নিমিত্তবাদ। এই যে নিমিত্তবাদ কথাটা হলো যে আমরা যে পরিবেশের একটা উপাদান, আমরা পরিবেশের অন্যান্য উপাদানের মধ্যে আমরা পরিবেশের কাছে আমরা অসহায়। অর্থাৎ পরিবেশ আমাকে যদি যেমন বানায় তেমন আমি হই। অর্থাৎ পরিবেশের যদি আমাকে বলে যে এই এলাকার লোকজন একটু অলস প্রকৃতির হবে, তাহলে আমরা অলস। আর যদি পরিবেশ বলে যে এলাকার লোকজন একটু কঠোর পরিশ্রমী হবে, তাহলে আমরা কঠোর পরিশ্রমী। সেইভাবে আমরা সারা পৃথিবীর মানুষের মানে বৈশিষ্ট্য নির্ধারণ করতে দেখছি ডিটারমিনিজম দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে এই যে ডিটারমিনিজমের বিপরীতে আসছে পসিবিলিজম। পসিবিলিজমে বলতেছে যে হ্যাঁ, মানুষ একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পরিবেশের উপর নির্ভরশীল, কিন্তু মানুষের কাছে পরিবেশ অনেকগুলো অপশন দেয়। মানুষ তার শিক্ষা, যোগ্যতা, অন্যান্য কিছু দিয়ে সে অপশন থেকে যে কোনো একটা পছন্দ করে।
এই দুইটা যে দৃষ্টিভঙ্গি, একটা হলো নিমিত্তবাদ দৃষ্টিভঙ্গি যে পরিবেশের কাছে মানুষ অসহায়, আরেকটা হলো যে সম্ভাবনাবাদ দৃষ্টিভঙ্গি যে মানুষ পরিবেশকে ব্যবহার করে তার পছন্দ অনুযায়ী। এই দুইটা দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু ভূগোলের সবগুলা সাবজেক্টের প্রত্যেকটা শাখার মধ্যেই ব্যাপক ধরনের মানে ইয়া আছে, মতদ্বৈততা আছে, এবং এই দৃষ্টিভঙ্গিগুলোর উপর নির্ভর করেই সাবজেক্ট ম্যাটারটা ধীরে ধীরে ডেভেলপ করে। তো এখন আসি আমাদের এই যে আজকের যে রাজনৈতিক ভূগোলের আমরা দেখব। তো এখানে আমরা বলছি যে রাজনৈতিক ভূগোল আমরা দেখলাম যে ভূগোলে রাজনৈতিক ভূগোলে রাজনৈতিক এই যে কার্যক্রমের যে আলোচনা, এটাকে আমরা রাজনৈতিক ভূগোল বলছি। তো তো দেখো এই যে স্লাইডটা তোমরা দেখা যাচ্ছে, এখানে দেখতেছি যে মূলত পলিটিক্যাল জিওগ্রাফিটা আলোচনা শুরু করে অনেকদিন ক্লাস গ্যাপ দেওয়াতে একটু ইয়ে হয়ে গেছে। মূলত পলিটিক্যাল জিওগ্রাফির যে আলোচনা সেটা এই যে রাজনৈতিক তো না, এটা শুরু হয়েছিল মূলত মিলিটারি পারপাসে। কথা বুঝছো? মিলিটারি পারপাসে রাজনৈতিক ভূগোলের আলোচনা শুরু মানবিক ভূগোলের আওতায়, এবং এইটা মূলত আলোচনাটা শুরু হয়েছিল রিজিওনাল জিওগ্রাফির আন্ডারে, এই যে রিজিওনাল জিওগ্রাফির আন্ডারে। আর এই রিজিওনাল জিওগ্রাফির আন্ডারে আলোচনা করতে গিয়ে এটা মূলত এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, আমরা যে একটু আগে বলছিলাম যে কোন একটা এলাকার লোকজন শক্তিশালী কেন, আমরা যদি বলি যে ইউরোপের লোকজন কেন ভারত শাসন করলো, ব্রিটেনের লোকজন, কারণ তারা শারীরিকভাবে অনেক যে পরিবেশে থাকে সেটা কঠোর পরিশ্রমের জায়গা, সেজন্য তারা শারীরিকভাবে অনেক পরিশ্রমী এবং যুদ্ধ মনোভাবের, সেজন্য তারা শাসন করছে। এরকম একটা কনসেপ্টকে বলতেছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, অর্থাৎ পরিবেশ নির্ধারণ করে দিচ্ছে। তাহলে এই আঞ্চলিক ভূগোলের সাহচর্যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের দৃষ্টিভঙ্গির থেকে প্রথমে এই এই পলিটিক্যাল জিওগ্রাফির আলোচনাটা শুরু হয়, এবং এইটা মূলত তোমার শুরু করেন এই যে ফ্রেডরিক রাটজেল 1897 সালে একটা বই লেখে, যে বইটার নাম ছিল পলিটিস জিওগ্রাফি, মানে জার্মান ভাষায় পলিটিস জিওগ্রাফি। এই যে এখানে লেখাটা লেখা আছে দেখো, পলিটিস জিওগ্রাফি। এই পলিটিস জিওগ্রাফি বইটার মধ্যে তিনি একটা কনসেপ্ট আনেন, ওই যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের ভিত্তিতে। আরেকটু কথা বলে রাখি, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম কথাটা কিন্তু আসছে মূলত বেশিভাবে ভূগোলে চলে আসছে ডারউইনের যোগ্যতমের জয় যে কনসেপ্টটা ছিল, মানে ডারউইনের মতবাদ ছিল না যে প্রাণী জুলজিতে ডারউইনের মতবাদ কি, যে পরিবেশের সাপোর্টের সাথে সাথে এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী আসে, এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হয় টিকে থাকার জন্য, এবং যে শক্তিশালী সে টিকে থাকে, অর্থাৎ যোগ্যতমের জয়। এই যে একটা কনসেপ্ট, এটা পুরা পৃথিবীর মানে দার্শনিক দৃষ্টিভঙ্গির মধ্যে একটা প্রভাব বিস্তার করে। সেই দৃষ্টিভঙ্গিটা থেকে ভূগোলে তৈরি হয় এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম দৃষ্টিভঙ্গি। আর ফ্রেডরিক রাটজেল 1897 সালে পলিটিক্স জিওগ্রাফি নামে যে বইটা লেখেন, সেটা মূলত রাজনৈতিক ভূগোল, এবং সেটা মূলত এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের আলোকে। আর এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের আলোকে তিনি রাষ্ট্রকে তখন ব্যাখ্যা দেন যে রাষ্ট্র হইল একটা লিভিং স্পেস বা লেভেনস্ট্রম। তার ভাষায় এটার নাম হলো লেভেনস্ট্রম মানে হলো যে রাষ্ট্র হইল একটা জীব সত্তা যার বেঁচে থাকার জন্য এই যে হুইচ explicitly linked the cultural growth of a nation with territorial expansion। বলতেছে যে একটা রাজ্য সাংস্কৃতিকভাবে যে গ্রোথ হবে, তার যে বৃদ্ধি হবে, প্রসার হবে, সমৃদ্ধি হবে, এই সমৃদ্ধিটা কালচারাল গ্রোথ মানে হলো সাংস্কৃতিক সমৃদ্ধি, অর্থাৎ অর্থনৈতিক সাংস্কৃতিক দুইটা মিলায় যে সমৃদ্ধি হবে, এই সমৃদ্ধিটা নির্ভর করে টেরিটোরিয়াল এক্সপানশনের উপর, অর্থাৎ সীমানা প্রসারের সাথে সাথে। অর্থাৎ একটা ছোট রাষ্ট্র সমৃদ্ধিশালী হবে যদি সে আশেপাশের আরো অনেকগুলো রাষ্ট্রকে নিজের মধ্যে
নিয়ে নিতে পারে, অর্থাৎ রাজ্য জয় করতে পারে। এই জন্য আমরা দেখবো যে আগের যে রাজ্যগুলা ছিল ওই রাজ্যগুলা মূলত বাদশা কি করতো, আশেপাশের রাজ্যগুলাকে দখল করতো যুদ্ধ করে, এবং যুদ্ধ করে দখল করতো। তাতে তার কি লাভ হইতো? তাতে তার লাভ হইতো যে সে ওখান থেকে টাকা অর্জন করতে পারতো, সম্পদ অর্জন করতে পারতো। যেমন আমরা যে জানি যে কলম্বাসের আমেরিকা আবিষ্কার, কলম্বাসের আমেরিকা আবিষ্কারের জন্য কিন্তু স্পেনের রানী তাকে পরপর কয়েকবার জাহাজ দিছে এবং লোকবল দিছে যে একটা নতুন টেরিটরি, নতুন ভূখণ্ড আবিষ্কার করো যেখান থেকে আমি সম্পদ পাই। এবং সে কিন্তু বারবার গবেষণা করতেছে যে ভারতে যাওয়ার জন্য যদি পশ্চিম দিকে আমরা ড্রাইভ দিই তাহলে সমুদ্র দিয়া 500 স্টেডিয়া যদি অতিক্রম করে আসি তাহলে আমি চলে আসতে পারবো বিকল্প পথে ভারতে চলে আসতে পারবো। যদি ভারতে চলে আসতে পারি তাহলে মশলা টসলা সহ অনেক কিছু সম্পদ আরোহণ করে আমি যদি নিয়ে যেতে পারি স্পেনে, তাহলে স্পেনের জন্য রানীর সম্পদ বৃদ্ধি পাবে, যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি পাবে। যুদ্ধ মানে হলো তখন চলতেছিল ক্রুসেড, চলতেছিল মুসলমানদের সাথে 100 বছর ধরে যুদ্ধ চলতেছিল। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এই যে রাজ্য জয় করে সম্পদ আরোহণ বা বাণিজ্য করে সম্পদ আরোহণ, এইটার জন্যই কিন্তু মূলত কলম্বাস আবিষ্কারের জন্য বের হচ্ছে। এরকম এই যে টেরিটোরিয়াল এক্সপানশন, নতুন নতুন ভূখণ্ড আবিষ্কারের জন্য তাদের শ্রম থাকতো। তাহলে এই শ্রমটাকে জায়েজ করতেছে কে? পলিটিক্স জিওগ্রাফিতে বুদ্ধিভিত্তিক জায়েজ করতেছে ফ্রেডরিক রার্জেল, যে রাষ্ট্র হইল একটা লেভেনশ্রম বা লিভিং স্পেস, এবং রাজ্যকে যদি সমৃদ্ধি লাভ করতে হয় তাকে নতুন নতুন ভূখণ্ডে নিজের আওতায় নিয়ে আসতে হবে, টেরিটোরিয়াল এক্সপানশন। এটাকে পরবর্তীতে এইটাকেই তখন এই যে একাডেমিক লেজিসলেশন মানে মানে জ্ঞানগতভাবে এটাকে বৈধতা দেয় এই কাদেরকে? জার্মান থার্ড রিখ, এদের উচ্চারণটা হলো রিখ। এই তৃতীয় রিখ হলো জার্মানের নাৎসি, যাদেরকে আমরা বলি, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটাইছিল, সেই নাৎসিজমের যে উদ্ভাবন, বিকাশ লাভ করে, প্রসার লাভ করায়, সেই রাজাকে বলা হচ্ছে থার্ড রিখ। তোমরা ইয়াতে নেটে সার্চ দিলেই পাবা থার্ড রিখ। এই জার্মান নাৎসি 1930 সালে তাদের যে রাজ্য ছিল সেই রাজ্যকে, ইম্পেরিয়ালকে, সেই সাম্রাজ্যকে, এম্পারিয়ামকে বৃদ্ধি করার জন্য পড়া মানে তত্ত্বগতভাবে বৈধতা পায় এই রাজ্যের এই কনসেপ্টটা থেকে। যাই হোক, আমরা আর অত তত্ত্বের দিকে না যাই, এখন আমি দ্রুত এটাকে ক্লোজ করি। তো ক্লোজ করতে গেলে এখন আমাদের বলতে হবে যে এইটার পরে যেটা আসছে, দেখো একটা লোকের লেখার উপরেই তো একটা সাবজেক্ট হয় না। তারপর আমরা দেখতেছি ব্রিটিশ জিওগ্রাফার হ্যালফোর্ড ম্যাকিন্ডার, ইনি আরেকজন নাম করা লোক। আমরা তাহলে দেখলাম যে পলিটিক্যাল জিওগ্রাফি শুরু হয়েছে ফ্রেডরিক রার্জেলের 1897 সালের এই বইটা দিয়ে। এগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে, তাই না? আমরা এবার আসতেছি ব্রিটিশ জিওগ্রাফার হ্যালফোর্ড ম্যাকিন্ডার আবার একটা কনসেপ্ট তখন দাঁড় করা দিল তারও আগে। এই যে তারও আগে 1930-এ তো বই লিখছে, লেখছে বইটা 1904 সালে। এই যে 1904 সালে, এবং তার কনসেপ্টটা হলো জিওগ্রাফিক্যাল পাইভট অফ হিস্টোরি। মানে এটা হলো কি একেবারে সুবিধাজনক অঞ্চল জিওগ্রাফিক্যালি, বা যেটার নাম বলা হচ্ছে হার্টল্যান্ড থিওরি। আমরা বলতেছি যে হৃদভূমি তত্ত্বে আমি এগুলো আমরা পরের চ্যাপ্টার গুলোতে ডিটেলস আলোচনা করবো। জাস্ট আমি এখন ইতিহাসের আলোকে একটু বলে যাচ্ছি যে সাবজেক্টটা কিভাবে ডেভেলপ করতেছে। যে হ্যালফোর্ড ম্যাকিন্ডার 1904 সালে আবার একটা কথা বলে গেছেন যে হার্টল্যান্ড হইল গিয়া রাশিয়ার একটা অংশ, রাশিয়া এই যে ইউরেশিয়ার একটা অংশ। সেই কোথায় এটা? এই যে দেখো, হি আস্কড দ্যাট দ্য এরা অফ সি পাওয়ার ওয়াজ কামিং টু অ্যান এন্ড। সে বলতেছে এই যে ব্রিটিশরা যে সমুদ্র দিয়ে যে শক্তি জয় করা, শক্তি প্রভাব বিস্তার করা, এইটা শেষ হয়ে যাবে যদি কেউ হার্টল্যান্ডে তার রাজ্য স্থাপন করতে পারে। হার্টল্যান্ড হলো রাশিয়ার একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডটার রাশিয়াটা তোমরা কল্পনা একটু চিন্তা করো, রাশিয়ার উত্তরে কি? উত্তরে হইল গিয়ে একেবারে তোমার বরফের মেরু সাগর, উত্তর মেরু সাগর। তারপরে দক্ষিণে কি? দক্ষিণে হলো গিয়া মধ্য এশিয়া মানে হলো একেবারে সাহারা মরুভূমি থেকে শুরু করে পুরা মরুভূমি গুলা হইলো সাহারা তো না, এই যে এশিয়ার মাঝখানে যে মরুভূমি মানে হইলো গিয়ে এখনকার যে তাজিকিস্তান ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আছে, এগুলো পাহাড়িয়া এবং বৃষ্টির ছায় অঞ্চল। এখানে বৃষ্টি হয় না তেমন, হ্যাঁ।
এইসব জায়গাগুলা এবং পাহাড়ি অঞ্চল। তারপরে পূর্বে কি, পূর্বে হলো গিয়া তোমার ব্ল্যাক ফরেস্ট, ওটা পাহাড়ি অঞ্চল। আর সরি, পূর্বে হলো গিয়া প্রশান্ত মহাসাগর, পূর্বে হলো প্রশান্ত মহাসাগর। আর পশ্চিমে কি, পশ্চিমে হলো গিয়া ব্ল্যাক ফরেস্ট। এই মাঝখানের যে সংরক্ষিত এলাকাটা, যে জায়গাটা জয় করা খুবই কষ্টের, এটাকে বলছে হার্টল্যান্ড। তাহলে এই হার্টল্যান্ডটা যদি কেউ রাজ্য স্থাপন করে, তাহলে বহিঃশক্তি তার উপর আক্রমণ করতে পারবে না, এরকম একটা কথা নিয়ে সে একটা কথা বলছে, একটা তত্ত্ব দাঁড় করা দিল ম্যাকিন্ডা। আবার দেখো ম্যাকমাহন, এই যে ম্যাকমাহন আরেকজন, সে বলল যে অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ সি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড কনফ্লিক্ট। ম্যাকমোহন আবার যে থিওরিটা দিল, এটাকে আমরা পরে পড়বো, এটার নাম হলো রিমল্যান্ড থিওরি। রিমল্যান্ড থিওরি মানে হলো এই যে বললো যে হার্টল্যান্ড, রাশিয়ার অংশটাতে যদি কেউ রাজ্য স্থাপন করে, বাইরের থেকে আক্রমণ করে, তাকে জয় করা কষ্ট। এটার বিপরীতে আবার মাহন বলল যে, ম্যাকমাহন বলল যে, থেয়ার মাহন বলল যে আমরা যদি প্রান্তীয় অঞ্চলগুলাতে সমুদ্রের তীর ঘেঁষে যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোতে যদি আমরা আমাদের দখলে রাখতে পারি, তাহলে ওই ভিতরের রাশিয়াকে আমরা কোণঠাসা করে রাখতে পারবো। এইসব ধরনের কথাবার্তার উপর নির্ভর করে যারা রাজ্য শাসন করে এবং রাজ্য নিয়ে যারা চিন্তা করে, তাদের মধ্যে অনেক রকমের মানে চেঞ্জ আসছে। এবং এই চেঞ্জটার একটা ফল হলো কোল্ড ওয়ারের সময় বাফার স্টেট তৈরি করা, যেটা ইস্ট এবং ওয়েস্ট ইউরোপের মধ্যে বিভাজন তৈরি করে। আচ্ছা, যাই হোক, এগুলো হলো সব পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে চিন্তা, আর এটার তাত্ত্বিক যে আলোচনা, সেই আলোচনাগুলা। আর এই তাত্ত্বিক আলোচনা করতে গিয়ে লেবেনশ্রম বা লিভিং স্পেস হবে রাষ্ট্র, তারপরে বলতেছে হার্টল্যান্ড থিওরি, এ বলতেছে রিমল্যান্ড থিওরি, তারপরে আসলো হলো গিয়ে বাফার স্টেট তৈরি। এই ধরনের চিন্তা ভাবনা গুলাই পরবর্তীতে যে সাবজেক্টে তৈরি করে, সেই সাবজেক্টে হলো গিয়ে আমাদের পলিটিক্যাল জিওগ্রাফি। এবং তখন এটার কমন নাম ছিল জিও পলিটিক্স, ভূ রাজনীতি, যে একটা রাষ্ট্র তার অবস্থানগতভাবে কতটা শক্তিশালী, কতটা দুর্বল, এবং তার নিরাপত্তার জন্য কি কি করা লাগবে, কার কার সাথে জোট করা লাগবে, কার কার সাথে যুদ্ধ করা লাগবে, কোন কোন জায়গাটা দখল করা লাগবে, এইসব যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাকে বলছে পলিটিক্যাল জিওগ্রাফিতে এটাকে বলা হয়েছিল তার আগে জিও পলিটিক্স। এই জিও পলিটিক্সটাকে আমরা এখন আর বলি না, আমরা এখন বলি পলিটিক্যাল জিওগ্রাফি, কারণ ওইটার যে একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছিল, সেটা থেকে এখন আরো ব্যাপক দৃষ্টিভঙ্গিতে সাবজেক্টটা বিকাশ লাভ করেছে। আমরা এটা একটু পরে তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে করছে। এই যে দেখো, তাহলে হার্টল্যান্ড থিওরির এই যে হার্টল্যান্ড থিওরির উপর নির্ভর করে আমরা দেখলাম যে এই বাফার স্টেট তৈরি করছে। একটু আগে যেটা বলছিলাম যে জার্মানি এবং রাশিয়ার মধ্যে একটা বাফার স্টেট তৈরি করা হয়েছে। এই বাফার স্টেট, একটা কথা তোমাদেরকে বলি, তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা। আমি কয়দিন আগে দেখলাম যে আমাদের যে সূরা কাহফের মধ্যে ইয়াজুজ মাজুজ জুলকারনাইন এইসব কথা বলা আছে না? তো সেদিন দেখলাম যে জুলকারনাইনের পরিচয় দিয়ে একটা ভিডিও করছে। তো এই ভিডিও করতে গিয়ে আমরা এমনি কোরআনের মধ্যে যেটা বলা আছে যে জুলকারনাইন যখন ওইখানে পৌঁছাইলো, তখন তারা ওখানকার অধিবাসীরা বলল যে এই পাহাড়ের ওদিক থেকে একদম ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে আক্রমণ করে, এখানে একটু বন্ধ করে দেন। তখন দুই পাহাড়ের মাঝখানে এই ওদেরকে দিয়া লোহা গলাইয়া তারপরে সেখানে কি করছে, প্রাচীর করে দিছে। তারপরে এখন করছে কি, আমি যে জন্য বলতেছি যে ওই ভিডিওটার মধ্যে খুঁজে বের করছে যে ওই দুই পাহাড়ের মাঝখানে কোন জায়গায়। তখন আমি দেখলাম যে ওই পাহাড়টা খুঁজে বের করছে জর্জিয়া এবং রাশিয়ার মাঝখানের যে বাউন্ডারি, এবং ওই জায়গাতে পাহাড়টা হইলো একটা ছোট্ট একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েই মূলত রাশিয়াতে ঢোকা যায়। অর্থাৎ হইলো গিয়া তোমার এই যে লোহিত সাগর এবং ডেড সি আর কাস্পিয়ান সাগর, এই দুইটা, সরি ডেড সি থেকে, ব্ল্যাক সি থেকে, কৃষ্ণ সাগরের অঞ্চল থেকে বা এজিয়ান সির অঞ্চল থেকে ওই জায়গায় ঢোকার জন্য রাস্তা ছিল একটাই, এবং সেই রাস্তাটাতে পরে ওই দুর্গ তৈরি করে অন্যান্য সময়। তাহলে এই যে ওই ভিডিওটা দেখলে বুঝবা যে চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়া ছোট্ট একটা গিরিখাত, সেই গিরিখাত দিয়ে না ঢুকলে
ওই পাশে যে আক্রমণ করা যায় না। এতে এই ধরনের কনসেপ্ট গুলা থেকেই মূলত আধুনিক যুগেও এইভাবে চিন্তা আসে যে আমরা এখানে একটা বাফার স্টেট করি। এই এবং একটু সংক্ষেপে একটু বলে যাই, জার্মানরা কিন্তু ওইরকম একটা সূক্ষ্ম রাস্তা দিয়ে ব্ল্যাক ফরেস্ট পার হয়ে রাশিয়ায় আক্রমণ করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের যেই পরিমাণের ক্ষয়ক্ষতি হয় তাতে তারা পরবর্তীতে যুদ্ধে হারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ওই জন্যই তারা হারে। আমরা ওইটার মধ্যে অন্য একদিন যাব। আবার চলে আসি যে রাটজেল যে থিওরিটা করছে লেবেনশ্রম আর সোশ্যাল ডারউইনিজম, ওই যে ডারউইন থেকে সোশ্যাল ডারউইনিজম, এইটার একটা প্রভাবে আমরা দেখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর পড়ে। এই যে লিখছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর পলিটিক্যাল জিওগ্রাফির একটা প্রভাব ছিল ব্যাপকভাবে, এবং সেইটাকে দ্য গ্লোবাল পাওয়ার স্ট্রাগলস এন্ড ইনফ্লুয়েন্সিং স্টেট পলিসি, ওইটার উপর নির্ভর করে তাদের রাষ্ট্রীয় যে নিরাপত্তার যে সংজ্ঞা, সেই সংজ্ঞা চেঞ্জ হয়ে যায়। and the above theories were taken on board by German geopoliticians. এই যে থিওরি গুলা ছিল, রিনল্যান্ড থিওরি, হার্টল্যান্ড থিওরি, এটা নিয়ে জার্মান পলিটিশিয়ানরা জিওপলিটিক্স নামে একটা পলিটিক্স শুরু করে, such as কার্লহোফার। এই কার্লহোফার who perhaps inadvertently greatly influenced Nazi politics theory. আচ্ছা তাহলে আবার একটু বলে যাই, নাজি হইল গিয়া ওই যে কারা, নাজি হইল গিয়া হিটলার, হিটলারের দল। এই নাজি এই জিওপলিটিক্স উদ্বুদ্ধ হয়। আর এইটা এই কার্লহোফার তার এই যে পলিটিক্যাল জিওগ্রাফির তত্ত্বগুলো নিয়ে এদের সাথে আলোচনা করার পরে বলতেছে যে কার্লহোফার তার মনের অজান্তেই নাজিকে বা এই যে হিটলারদেরকে উদ্বুদ্ধ করে জিওপলিটিক্সে ইনভলভ হয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাইতে। এই কারণে জিওপলিটিক্স কথাটা এখন আর ব্যাপকভাবে বলা হয় না, এখন বলা হয় পলিটিক্যাল জিওগ্রাফি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাজি এবং এর রিলেটেড যত কিছু আছে সব কিছুকেই মানে মোটামুটি নিষিদ্ধ করা হয়, যার কারণে আমরা ওইভাবে এখন বলি না। আমরা বলতেছি এখন যে পলিটিক্যাল জিওগ্রাফি, যেটা রাষ্ট্রের দুর্বলতা সবলতা ইত্যাদি অনেক কিছু নিয়ে আলোচনা করবে। এবং 1976 সালের পরে রিচার্ড মুর বলেন যে পলিটিক্যাল জিওগ্রাফি was no longer a dead duck, একটা মৃত হাঁস না, but could in fact be a phoenix, একটা উড়ন্ত পাখি হয়ে আবার উড়াল দিতে পারবে। অর্থাৎ ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পলিটিক্যাল জিওগ্রাফি একটু চাপা পড়ে যায় জিওপলিটিক্স এর মানে বিপজ্জনক অবস্থার কারণে, তখন একটু চাপা পড়ে যায়। কিন্তু 76 সালের পরে আবার এটা লাইমলাইটে চলে আসে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে হালকা করে ইতিহাস, এখন ইতিহাস থেকে চলে আসি তাহলে তার সাবজেক্ট ম্যাটারটাকে, যে বিষয়বস্তু তাহলে বলতেছি 1970 সালের পরে হ্যাজ আন্ডারগন এ রেনেসা, একটা নতুন রেনেসা বা নবজাগরণ ঘটে পলিটিক্যাল জিওগ্রাফি তে 1970-এর দশকে। ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক অফ দ্য সাব ডিভিশন টুডে, এবং এরপর থেকে ভূগোলের একটা অনেক ডাইনামিক একটা সাবজেক্টে পরিণত হয় এই পলিটিক্যাল জিওগ্রাফি, যেটা ধরো আজকালকার যুগে আমরা দেখতেছি খুবই প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? যে পলিটিক্যাল জিওগ্রাফি এখন যা আলোচনা করে সেটা অনেক ব্যাপক। যেমন এটার মধ্যে একটা আলোচনা হলো ইলেকটোরাল জিওগ্রাফি, নতুন একটা টার্ম আসছে ইলেকটোরাল জিওগ্রাফি, এটা পলিটিক্যাল জিওগ্রাফির আওতায়। ইলেকটোরাল জিওগ্রাফি কি? এইবার ধরো তুমি আমেরিকার নির্বাচনটাকে যদি তোমরা এবার ফলো করে থেকে থাকো তাহলে দেখবা যে ওরা কোন রাজ্যে জয় করতেছে, আগে এটা কাদের প্রাধান্য ছিল, এখানে সাদারা প্রাধান্য না কালারা প্রাধান্য, এর উপরে নির্ভর করে রিপাবলিকানদের ডমিনেন্ট এলাকা, কত বছর পরে ট্রাম্প ওই জায়গাটা হারাইলো, কত বছর পরে ডেমোক্রেটরা সেখানে আসলো, এই যে আলোচনাগুলা ইলেকট্রাল জিওগ্রাফি, এটা মানে নির্বাচন ভূগোল অনেকটা এইভাবে বলা যায়। তাহলে এইসব সাবজেক্ট গুলো কিন্তু এখন চলে আসছে কোথায়, এইসব বিষয়গুলো চলে আসছে রাজনৈতিক ভূগোল আলোচনায়। দেখো আবার রিসেন্ট গ্রোথ ইন vitality and importance of sub-discipline is also related to the change in the world as a result of the end of Cold War. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই স্নায়ু যুদ্ধ তৈরি হয়েছিল, কোল্ড ওয়ার তৈরি হয়েছিল আমেরিকা এবং রাশিয়া ব্লকের মধ্যে, সেই যুদ্ধটা শেষ হওয়ার পরে এখন নতুন ভাবে আবার রাজনৈতিক ভূগোলের সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হচ্ছে। যেমন
এখন আসতেছে নতুন ভাবে আসতেছে সোশ্যাল মুভমেন্টস। এই যে সোশ্যাল মুভমেন্ট, যেমন আরব বসন্ত, আমরা কয়দিন আগে জানি গণতন্ত্রের জন্য মিশর টিশর এরা আন্দোলন করছে। কিংবা এখন ধরো তুমি আজকে যদি খবরে দেখো, আজকে তুমি দেখবে যে ইয়াতে থাইল্যান্ডে এখন আন্দোলন হচ্ছে তাদের রাজতন্ত্রকে মানে ক্ষমতা কমিয়ে আনা আর জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য। আর হইলে গিয়ে ওখানে যে সামরিক শাসক রাজার সমর্থনে রাজ্য দখল করছে তাকে মানে পদত্যাগ করানোর জন্য যে আন্দোলন। তাহলে এই যে সোশ্যাল মুভমেন্ট, এইটা এখন পলিটিক্যাল জিওগ্রাফির একটা আলোচনার বিষয়। পলিটিক্যাল স্ট্রাগলস, কি কি রাষ্ট্র কি কি পলিটিক্যাল স্ট্রাগল গুলা ফেস করতেছে, যেমন বার্মাওয়ালারা রোহিঙ্গা নিয়ে, বা আমরা যেমন আলোচনা করতেছি আমাদের সমস্যা রোহিঙ্গা, আমাদের সমস্যা উপজাতি নিয়ে সমস্যা ছিল, কিছু কিছু পলিটিক্যাল স্ট্রাগল আমাদের মধ্যে আছে, যেমন নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা স্ট্রাগল আছে, ক্ষমতার সুষ্ঠু স্থানান্তর নিয়ে একটা হস্তান্তর নিয়ে একটা আলোচনা আছে। এইসব জিনিসগুলো এখন কি চলে আসছে, এগুলা চলে আসছে এখন এই আলোচনার মধ্যে। আবার ন্যাশনালিজম, এই যে বিভিন্ন জায়গায় ন্যাশনালিজম, যেমন ট্রাম্প বললো কি আমেরিকা ফার্স্ট, এটা হলো আমেরিকা সারা পৃথিবী নিয়ে চিন্তা করে। এখন সে বলছে না, ন্যাশনালিজম তার এমন কড়াভাবে সে দেখানোর চেষ্টা করছে যে আমেরিকা ফার্স্ট, আমার বিশ্বের সাথে এত কিছু চিন্তা করার দরকার নেই, আমেরিকার কি হবে। এমন এমন ন্যাশনালিজম দেখাইলো সে যে জলবায়ু আলোচনা থেকেও সে তার নিজেকে সরাই নিতে চাইছে, স্বাস্থ্য তহবিলে টাকা দেওয়া বন্ধ করে দিছে। তাহলে এগুলো হলো গিয়া নতুন নতুন ফেনোমেনা পলিটিক্যাল জিওগ্রাফির আলোচনায়। এইভাবে দেখা যাচ্ছে, দেখো যে এক্সপ্লিট টেরিটরি নিয়ে আলোচনা, গ্রিন পলিটিক্স নামে নতুন একটা পলিটিক্স আছে, গ্রিন পলিটিক্স। এরা কি করে, এরা এই যে এনভায়রনমেন্টাল প্রোটেস্ট, পৃথিবীব্যাপী যে পরিবেশ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, এটার জন্য যে বিভিন্ন গ্রুপ আন্দোলন করতেছে, দেশে দেশে যে কোন কোন দেশ প্যারিস চুক্তির পক্ষে, কোন কোন দেশ বিপক্ষে, কেন পক্ষে কেন বিপক্ষে, তাদের টাকা পয়সা খরচ, কার্বন বাণিজ্য, এই যে এই ধরনের চিন্তাগুলো, এগুলো পলিটিক্যাল জিওগ্রাফির একটা অংশ হয়ে যাচ্ছে। এটাকে বলতেছে গ্রিন পলিটিক্স, এটা নিয়ে আলোচনা। তাহলে আমরা দেখতেছি যে পলিটিক্যাল জিওগ্রাফি এখন অনেক ডাইনামিক এবং অনেক বিস্তৃত আলোচনা করছে পৃথিবীব্যাপী। তাহলে দেখো পলিটিক্যাল জিওগ্রাফি হ্যাজ এক্সটেন্ডেড টু দ্য স্কোপ, তার স্কোপ কি করছে, তার পরিধি এক্সটেন্ড করছে, অনেক দূর পরে এক্সটেন্ড করে গেছে। কি এক্সটেন্ড করছে, যে সে হিউম্যান জিওগ্রাফির সাব ডিভিশন, যেমন ইকোনমিক জিওগ্রাফির মধ্যে সে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা আসি এক দাগে, যদি আমরা বড় করে দেখি যে কন্টেম্পোরারি পলিটিক্যাল জিওগ্রাফি কি কি নিয়ে আলোচনা করছে, তাহলে আমরা দেখতেছি যে হাউ এন্ড হোয়াই স্টেটস আর অর্গানাইজড ইনটু রিজিওনাল গ্রুপিং, কেন রিজিওনাল গ্রুপিং এর মধ্যে রাজ্যগুলা যুক্ত হচ্ছে, এখনকার আলোচনা। দেখো কালকের খবরের মধ্যে, পরশুর খবরের মধ্যে বলতেছিল যে পৃথিবীতে এই করোনা কালে একটা কু হয়ে গেছে, অর্থনৈতিক কু হয়ে গেছে। অর্থনৈতিক কু কিভাবে হলো, যে চায়না এবং জাপান, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরো কিছু ভিয়েতনাম মিলে একটা নতুন অর্থনৈতিক জোন তৈরি হয়ে গেছে, যেটা এই যে পূর্ব এশিয়া নিয়ে। তাহলে এইটা ইইউ থেকে কিংবা আমেরিকার নাফটা থেকে অনেক বড় জায়গা। তাহলে এই যে কথাটা, এটা হলো থার্ড ওয়ার্ল্ডের, এটা হলো তোমার একটা রিজিওনাল গ্রুপিং। এই রিজিওনাল গ্রুপিংটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কার বৈশিষ্ট্য কি, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা রিজিওনাল গ্রুপিং, আমরা এইটা। তারপর হলো গিয়ে নিও কলোনিয়ালিজম, নতুন কলোনাইজেশন। আমরা জানি যে আমরা কলোনি ছিলাম, কলোনি শেষ, কিন্তু কলোনির একটা নতুন রূপ আছে, এটা হলো অর্থনৈতিক কলোনি। এইটা নিয়ে আলোচনা করে। গভর্নমেন্ট, রিলেশনশিপ বিটুইন এ গভর্নমেন্ট এন্ড ইটস পিপল, একটা সরকার এবং জনগণের মধ্যে কি সম্পর্ক আছে, এটা নিয়ে আলোচনা করে। বিটুইন স্টেটস ইনক্লুডিং ইন্টারন্যাশনাল ট্রেডস এন্ড ট্রিটিস, আন্তর্জাতিক চুক্তিগুলা কি হবে। দেখো আমাদের দেশে যখন একটা চুক্তি হয়, তখন সরকারি দল বিরোধী দল এরা বলে কি চুক্তি করেছে আমাদেরকে জানাও, জনগণের ক্ষতি হবে না লাভ হবে জানাও, এগুলা নিয়ে আলোচনা করে। তারপর হলো ডিমার্কেশন, বাউন্ডারি নিয়ে আলোচনা করে, বাউন্ডারির ফাংশন, বাউন্ডারি শনাক্তকরণ, বাউন্ডারি সুরক্ষার জন্য কি কি করতে হবে, এগুলা নিয়ে আলোচনা করে। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি এই পয়েন্টের পরে বলে রাখি, আমি খুব শর্ট টাইমের মধ্যে হয়তো বা কালকে বা পরশুর মধ্যে আবার আরেকটা ডেট ফেলাবো, সেই ডেটে তোমরা সবাই থেকো। আজকে এইটার মধ্যে এসে যুক্ত হইতে আমার কিছু সময় নষ্ট হয়েছে। আচ্ছা, তারপর হলো গিয়া পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অফ পলিটিক্যাল পাওয়ার অন জিওগ্রাফিক্যাল স্পেস, যে রাজনৈতিক প্রভাব কি জিওগ্রাফিক্যাল স্পেসে। যেমন আমরা বলতেছি যে চায়না শক্তিশালী হচ্ছে, আমরা বলতেছি যে আমাদের দেশের রোহিঙ্গার সমস্যা যদি সমাধান করতে হয়, তাহলে চায়নাকে আমাদের সাথে নিতে হবে। তাহলে চায়না এখানে কি করবে,
চায়না কি মায়ানমার নাকি? না। চায়না কি বাংলাদেশ? না। কিন্তু চায়না মায়ানমারের উপরে জিওগ্রাফিক্যালি একটা পাওয়ার রাখে, পলিটিক্যাল পাওয়ার রাখে। এই পলিটিক্যাল পাওয়ারকে যদি আমরা কনভিন্স করতে পারি, তাহলে মায়ানমার বাধ্য হবে রোহিঙ্গা সরিয়ে নিতে, বাংলাদেশের কথা মানতে। এই জন্য এই কথা। তাহলে এগুলো হলো জিওগ্রাফির পলিটিক্যাল জিওগ্রাফিক্যাল আলোচনা। পলিটিক্যাল ইমপ্লিকেশনস অন মডার্ন মিডিয়া, টিভি, আইসিটি। দেখো এবার ট্রাম্প হারার পরে কি বলতেছে? ট্রাম্প হারার পরে বলতেছে যে এতদিন স্বীকার করে নাই, লাস্ট সে কি বলল যে বাইডেন জিতেছে, তবে জিতেছে কারচুপি করে আর মিডিয়ার সাহায্যে। এই যে মিডিয়া, এই মিডিয়াটা হলো টিভি, আইসিটি এইসব। তাহলে মিডিয়া এখন একটা বিশাল ব্যাপার। আর হলো স্টাডি অফ ইলেকশন রেজাল্টস, এই ইলেকশন রেজাল্টস, ইলেকট্রাল জিওগ্রাফি, এটা নিয়ে আমি একটু আগে বলছি। তাহলে দেখো পৃথিবীতে এখনকার যতগুলা ভাইটাল সমস্যা আছে, সবগুলা সমস্যা নিয়েই কিন্তু মূলত আমরা রাজনৈতিক সমস্যাগুলা নিয়ে যখন আলোচনা করব, আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শক্তি নিয়ে যখন আলোচনা করব, দেশের ভিতরে শান্তি অশান্তি নিয়ে যখন আলোচনা করব, সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব, এই সব কিছু আলোচনাই হলো মূলত পলিটিক্যাল জিওগ্রাফির বিষয়বস্তু। তাহলে মোটামুটি আমরা মনে হয় ক্লিয়ার করতে পারছি যে পলিটিক্যাল জিওগ্রাফি বিষয়টা কি এবং এর বিষয়বস্তু কি। তাহলে এখানে আমরা দেখতেছি রিচার্ড হার্টসন, কার্ল হোসফার, ফ্রেডরিক রাটজেল, অ্যালেন চার্চিল স্যাম্পল, টেইলর, এরা হলো গিয়া বিখ্যাত বরেণ্য ব্যক্তি পলিটিক্যাল জিওগ্রাফির আলোচনার। তাহলে আমরা যদি এই যে টোটাল আলোচনাটা করলাম, সে আলোচনার দিকে যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা দেখব যে 4টা দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনৈতিক ভূগোল আলোচনা করে, 4টা দৃষ্টিভঙ্গি নিয়ে। আর 1 মিনিট সময় আছে, শুধু আমি এটা পড়ে যাই, আলোচনাটা পরে বলবো। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস অফ স্পেশাল, আচ্ছা না বলি, তাহলে আমরা পরের ক্লাসে দৃষ্টিভঙ্গির অল্প একটু ক্লাস নিয়ে আলোচনা করব। এই যে এই স্লাইড গুলো আসতো তোমাদের বইয়ের সাথে একটু আলোচনা করে দিতে পারতাম। এই যে রাজনৈতিক ভূদৃশ্য দৃষ্টিভঙ্গি, বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গি, জৈবিক দৃষ্টিভঙ্গি। তাহলে তোমরা রশিদ স্যারের বইয়ের মধ্যে এই ভৌগোলিক চিন্তা ভাবনার এই দৃষ্টিভঙ্গির পেজটাতে দেখলে মোটামুটি সামনের ক্লাসটা ধরতে সুবিধা হবে। তাহলে আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ। সামনের ক্লাসে চলে এসো, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।